আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তার মানে এখন আর বসে থাকার সময় নাই। তাই আমরা একটা পরিকল্পনা কিন্তু নিয়েছিলাম যে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে 70 দিনের ভিতরে বা তার চেয়েও কম সময়ের ভিতরে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, সেই ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আমরা কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপরে একটা সৃজনশীল প্রশ্নের ক্লাস নিব ইনশাল্লাহ। আমার কথাগুলো তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। আমার কথাগুলো ক্লিয়ার আছে? আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। জি, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর একটু চেষ্টা করবা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু লিঙ্কটা শেয়ার করার জন্য। কেমন? বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে চেষ্টা করবা একটু শেয়ার করার জন্য। যারা আছে সবাইকে একটু লিঙ্কটা শেয়ার করে দাও। আচ্ছা, তা আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? ইনশাল্লাহ আজকে আমরা তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। তো তোমরা নিয়মিত যদি ক্লাসগুলো করো, আশা করি হিসাব বিজ্ঞানের যে সমস্যা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশাবাদী যে তোমাদের সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিক আছে কিনা, আমি কি ক্লাসটা শুরু করে দিব কিনা। যেহেতু বিদ্যুৎ সমস্যা একটা আছে, বিভিন্ন এলাকায় কিন্তু লোডশেডিং হচ্ছে। আর যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে আসো তোমাদের তো অনেক বেশি সমস্যা। তো তোমরা আমাকে একটু ছোট্ট করে জানাবা যে তোমাদের এই সমস্যাগুলো আছে কিনা, আর কে কোথায় থেকে আজকে আমাদের সাথে জয়েন করছো সেটা আমাকে জানাবা। তো আমরা প্রথমেই কিন্তু একটা বোর্ড প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কি শুরু করব? আচ্ছা, একজনে বলছে সাউন্ড। আশা করি হিসাব বিজ্ঞানের যে সমস্যা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী যে তোমাদের সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ওকে, চলো আমরা সময় কালক্ষেপণ না করে আমরা একটা প্রশ্ন সমাধান করি। জাস্ট তোমাদেরকে একটা কথাই আমি বলবো, এই টাইপের একটা প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে। এই টাইপের একটা প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু থাকবে। ভালো করে বুঝো আগে যে এই টাইপের একটা প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু থাকবে। প্রশ্নটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, তারপরে হচ্ছে জাবেদা দাখিলা এবং টেবুলার ছক বা বিবরণী ছক বা হিসাব সমীকরণের প্রভাব। বিশ্বাস করো অথবা না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবা এই টাইপের একটা প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষায় যে থাকবে এতে কোনো সন্দেহ নাই। তো এই প্যাটার্নের একটা অঙ্ক আমি সমাধান করে দিচ্ছি, জাস্ট তুমি বাসায় শুধু প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় সমাধান করতে পারতেছো। আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। বলে দিলাম আসবে মানে আসবে, তুমি বিশ্বাস করো অথবা না করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বিশ্বাস করো অথবা না করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার আসো, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে। দেখো প্রারম্ভিক মূলধন এটা কিভাবে নির্ণয় করা যায়। এই প্রারম্ভিক মূলধনটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। এক, সূত্রের সাহায্যে, আরেকটা হচ্ছে সূত্র ছাড়া। এখন আমরা কি এটাকে সূত্রের সাহায্যে নির্ণয় করব? না। কেন নির্ণয় করব না? কারণ সূত্রের সাহায্যে তখনই আমি নির্ণয় করব
যদি প্রশ্নে উদ্বৃত্ত বা ব্যালেন্স দেওয়া থাকে, আবারও বলতেছি, উদ্বৃত্ত বা ব্যালেন্স দেওয়া থাকলে আমরা সূত্রের সাহায্যে প্রারম্ভিক মূলধন বাহির করব। তো এই জায়গায় কিন্তু উদ্বৃত্ত বা ব্যালেন্স দেওয়া নাই, এই জায়গায় বলছে ব্যবসা শুরু করছে। তো ব্যবসা যদি শুরু করে এই টাইপের লেনদেনের ক্ষেত্রে আমরা সূত্র ছাড়াই কিন্তু প্রারম্ভিক মূলধন বাহির করে ফেলবো। এখন আমাকে একটা কমেন্ট করে জানাও তো, আমরা সূত্রটার ব্যবহার করব কখন, মানে সূত্রের সাহায্যে আমরা প্রারম্ভিক মূলধন বাহির করব কখন বলো তো? যদি প্রশ্নে উদ্বৃত্ত দেওয়া থাকে, কি দেওয়া থাকে? উদ্বৃত্ত। উদ্বৃত্ত দেওয়া না থাকলে সূত্র ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে আমরা কিভাবে করব? একটা ছকের মাধ্যমে আমরা করে ফেলবো। কিভাবে? এই যে দেখো, আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। আমরা লিখব তারিখ, বিবরণ, টাকা টাকা, জাস্ট এভাবে একটা বক্স আঁকবো, তারপর আমরা করে ফেলবো। এই যে দেখো, তারিখ, বিবরণ, টাকা টাকা, এই জায়গায় আমরা লিখে নিব প্রারম্ভিক মূলধন। এবার আসো, আমরা এই জায়গায় সালটা লিখবো, তারপরে মাসের নামটা লিখবো। দেখো 1 তারিখে কি বলছে, তুমি আগে দেখো 1 তারিখে কি বলছে। দেখো বলছে জুলাইয়ের 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা ও ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ শুরু করছি আমরা। তার মানে এই যে ব্যাংক ঋণ, এটা কিন্তু মালিক প্রদান করে নাই, প্রারম্ভিক মূলধন। মূলধন মানে কে দিতে হবে? মালিক প্রতিষ্ঠানে যেটা বিনিয়োগ করবে, মালিক প্রতিষ্ঠানে যেটা প্রদান করবে, সেটাই প্রারম্ভিক মূলধন হিসাবে আসবে। তাহলে জাস্ট এই জায়গায় মালিক দুইটা জিনিস দিছে, একটা হচ্ছে নগদ টাকা, আর একটা হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে এই দুইটা জিনিস তুমি যোগ করে দাও। জুলাই 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 50,000, অফিস সরঞ্জাম 50,000, তাহলে হবে কত? 2,50,000 টাকা। তাহলে এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই জায়গায় ব্যাংক ঋণের টাকাটা কিন্তু আমরা নিব না। মনে রাখবা, যদি কেউ ব্যাংক ঋণের টাকাটা ব্যবহার করতে চাও, তাহলেই কিন্তু তোমাকে সূত্রটা ব্যবহার করতে হবে। ব্যাংক ঋণ, আচ্ছা আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি, এটা তো মালিক প্রদান করে নাই। প্রারম্ভিক মূলধন বাহির করতে গেলে কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব? যেইগুলো মালিক প্রতিষ্ঠানে দিবে সেই জিনিসগুলো। তো এই জায়গায় 3টা জিনিস ছিল, একটা হচ্ছে নগদ টাকা, অফিস সরঞ্জাম, ব্যাংক ঋণ। এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস মালিক দিছে, 2টা জিনিস, একটা হচ্ছে নগদ টাকা, অফিস সরঞ্জাম। তাই আমরা এই 2টা জিনিস আমরা যোগ করছি। কি করছি? যোগ করছি। ব্যাংক ঋণ এটা আমরা নিব না, ব্যাংক ঋণ এটা নিব না, ব্যাংক ঋণ নিব না। শুধু ঋণ যদি থাকে সেটাও আমরা নিব না, ব্যাংক ঋণ নিব না। শুধু ঋণ যদি থাকে সেটাও কিন্তু আমরা নিব না। বলতো ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা? আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো, এই প্রারম্ভিক মূলধন তোমাদের পরীক্ষায় আসবে আসবে আসবে। প্রারম্ভিক মূলধন তোমাদের পরীক্ষায় আসবে, এতে কোনো সন্দেহ নাই। বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাও, বুঝতে পারছো? প্রারম্ভিক মূলধনটা বুঝতে পারছো কিনা বলো? প্রারম্ভিক মূলধনটা বুঝতে পারছো কিনা বলো? প্রারম্ভিক মূলধনটা বুঝতে পারছো কিনা বলো? একজনে বলছো যে ঋণের টাকাটা আমরা একবার যোগ করে আরেকবার যদি বিয়োগ করে দেই তাহলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই। তাহলে ভাই এত সময় কেন ব্যয় করবা তুমি? একবার যোগ করবা, আরেকবার তুমি বিয়োগ করবা, এত লম্বা সময় তো পরীক্ষার হলে তুমি পাবা না। যেই জিনিসটা যোগ না করলেও হয়, বিয়োগ না করলেও হয়, এই জিনিসটা দরকার নাই, তাহলে সেটা কেন আমি লিখতে যাব? এটা ছাড়াও তো আমার হয়ে যাচ্ছে। তাহলে এটা লিখে সময় নষ্ট করার কোনো দরকার নাই, এটা লিখে সময় নষ্ট করার কোনো দরকার নাই। সোজা সাপটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি কমপ্লিট করে ফেলবা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কমপ্লিট করে ফেলবা, কারণ প্রতিটা সৃজনশীলের জন্য তোমার সময় মাত্র 18 মিনিট, মনে রাখতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাও, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো খ
নম্বরে বলছে টেবুলার শক। এখন তোমাদের বিশ্বাস হয় কিনা জানি না যে এই টেবুলার শক কিন্তু পরীক্ষায় আসবে, এই টেবুলার শক কিন্তু পরীক্ষায় আসবে। ঋণ ব্যাংক ঋণ এগুলো নিব না, ঋণ ব্যাংক ঋণ এগুলো আমরা নিব না, ঋণ ব্যাংক ঋণ এগুলো আমরা নিব না, ঠিক আছে। এবার দেখো টেবুলার শকের গড়টা দেখো, ঋণ ব্যাংক ঋণ এগুলো কিন্তু আমরা নিব না। দেখো টেবুলার শকের গড়টা দেখো, তারিখ, উদ্বৃত্ত, আর এই পাশে আমরা লিখব মন্তব্য। এবার আমরা এর জন্য দেখো টেবুলার শকের গড়টা দেখো প্লিজ। টেবুলার শকের গড়টা দেখো, টেবুলার শকের গড়টা দেখো সবাই, টেবুলার শকের গড়টা দেখো, বলো বুঝতে পারছো কিনা, টেবুলার শকের গড়টা বুঝতে পারছো কিনা বলো, টেবুলার শকের গড়টা বুঝতে পারছো কিনা বলো। এই গড়টা কিন্তু এক একজনে এক এক ভাবে করে, হ্যাঁ। এখন তুমি কিভাবে শিখছো, হ্যাঁ, ওইটা তোমার উপরে নির্ভর করবে। আচ্ছা, সম্পদের জন্য আমরা 5টা কলাম রাখবো। দায়ের জন্য 2টা কলামে যথেষ্ট, এর বেশি দরকার পড়ে না। আচ্ছা, তারিখ, উদ্বৃত্ত, এ মানে সম্পদ, সম্পদের ভিতরে এই অঙ্কে 2টা সম্পদ তো প্রথমে আছে, নগদ এবং সরঞ্জাম। আচ্ছা, এল মানে দায়, দায়ের ভিতরে কি আসবে আমরা সেটা পরে লিখবো। ও এই মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের উপাদান 4টা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আর এই গড়টার নাম দিব আমরা মন্তব্য, এই গড়টার নাম দিব আমরা কি, মন্তব্য। এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর একটা প্রশ্ন। এবার আসো, এবার আমরা সালটা লিখব 2024, জুলাই 1 তারিখ, নগদ 2 লক্ষ টাকা, তাহলে নগদের ঘরে লিখব 2 লক্ষ, সরঞ্জাম 50, সরঞ্জামের ঘরে লিখব 50। এই 2টা জিনিস কে দিছে, মালিক, মালিক যা দে তা কি, মূলধন। এই 2টা যোগ করে আমরা কোথায় লিখব, মালিকানা সত্ত্বের ঘরে লিখব। আর এই জায়গায় আমরা কি লিখব, মূলধন লিখব, কারণ মন্তব্যের ঘরে ওই লেনদেনের কথাটাই লিখব যে লেনদেনটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। সম্পদের জায়গায় সর্বোচ্চ 5টা কলাম অথবা সর্বনিম্ন 4টা কলাম হবে, ঠিক আছে, 3টাও হইতে পারে, এটা তুমি প্রশ্ন দেখে বুঝে নিবা, কেমন। আচ্ছা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার আসো, এই 1 তারিখে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি। তো ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই, তাহলে ব্যাংক আমাকে ঋণের টাকাটা কোথায়, কার মাধ্যমে দিবে, ব্যাংকের মাধ্যমে দিবে। তাহলে সম্পদের ঘরে আমি একটা ব্যাংক লিখব, লিখার পরে এই জায়গায় আমি লিখব, আবার এটা আমাদের জন্য দায়, তাই আমি দায়ের পাশে ব্যাংক ঋণ কথাটা লিখব। এই যে লিখার পরে এই যে ব্যাংক ঋণের ঘরেও কিন্তু আমি লিখবো, অর্থাৎ প্রতিটা লেনদেন কিন্তু 2 পাশে বসবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। ওই যে আমরা 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি, এই যে দেখছো ব্যাংক ঋণ। তো আমরা যদি ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংক ওই ঋণের টাকাটা কার মাধ্যমে দিবে জানো, ব্যাংকের মাধ্যমে। ব্যাংক কখনো ঋণের অর্থ নগদে প্রদান করে না, ব্যাংক কখনো ঋণের অর্থ নগদে প্রদান করে না। আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিতে চাই, ব্যাংক ওই ঋণের টাকাটা আমার অ্যাকাউন্টেই কিন্তু দিবে, তাই আমার টাকাটা কিন্তু বাড়ছে কোথায়, ব্যাংকের মাধ্যমে।
বলো তো বুঝতে পারছো কিনা? ও, এই জায়গায় 2,50,000 হবে। হ্যাঁ, এটা 2,50,000 হবে। যে আমি 2,50,000 লিখে দিছি। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই জায়গায় 2,50,000 হবে, লিখে দিছি। ওকে, সবাই বলো বুঝতে পারছো কিনা? এবার প্রতিটা লেনদেন শেষ করার পর আমি এভাবে একটা দাগ দিব, দাগ দিয়ে উপরের রেজাল্টটা নিচে নামিয়ে দিব। এটাকে বলে উদ্বৃত্ত। অনেকে লাস্টে করে, আবার অনেকে প্রতিটা লাইন বাই লাইন করে। এটা যার যার ইচ্ছা। তুমি চাইলে প্রতিটা লাইন বাই লাইন করতে পারো, অথবা লাস্টে গিয়ে যোগ বিয়োগ করতে পারো। তো প্রতিটা লাইন বাই লাইন করলে সুবিধা হচ্ছে তোমার ভুলের সংখ্যাটা কমে যাবে। এই জায়গায় আর ভুল হবে না, যোগ বিয়োগে কোনো ভুল হবে না। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আসো 10 তারিখ। একজন মক্কেলকে 40,000 টাকা সেবা প্রদান করে 30,000 টাকা পাওয়া গেল। মক্কেল মানে কাস্টমার। মক্কেল মানে কি? কাস্টমার। আমরা একজন মক্কেলকে 40,000 টাকার সেবা প্রদান করছি। কয় হাজার টাকার? 40,000 টাকার সেবা প্রদান করছি। তো আমরা 40,000 টাকার সেবা প্রদান করে নগদে পাইছি 30,000 টাকা। আচ্ছা, দেখো সেবা দিলে কি হয়? সেবা দিলে আয় হয়। আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে। এই যে দেখছো, সেবা দিছি, আয় হইছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। এবার সেবা দিয়া আমি নগদ টাকা পাইছি 30,000, তাই নগদের ঘরে বসাবো 30,000। আচ্ছা, সেবা দিছি টোটাল কত? সেবা দিছি টোটাল আমি 40,000 টাকা। নগদে পাইছি কত? 30,000। পাই নাই কত? 10,000। ওইটা কি পাবো না? ওই টাকাটা আমরা কার কাছে পাবো? দেনাদারের কাছে। দেনাদার মানে কি? প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবের ঘরে 10,000 টাকা লিখবো, কারণ দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে। দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আমরা উপরের রেজাল্টটা যোগ বিয়োগ করে নিচে নামিয়ে দিব। মন্তব্যের ঘর দিতে হবে। মন্তব্যের ঘরটা দিতে হবে। কোন লেনদেনের কথাটা মন্তব্যের ঘরে লিখবা? যেটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে ওইটা। যেটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে ওই লেনদেনের কথাটাই হচ্ছে তুমি মন্তব্যের ঘরে লিখবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? 10 তারিখ শেষ। 12 তারিখ নগদে সাপ্লাইজ ক্রয় করা হলো 10,000 টাকা। এই জায়গায় তোমরা ভুলটা করিও না। আগে বুঝো, এই যে সাপ্লাইজ, এটা আমার জন্য সম্পদ। তো আমি যে সাপ্লাইজ ক্রয় করছি, এটাকে কিন্তু আমি ক্রয় নামে লিপিবদ্ধ করব না। সাপ্লাইজ এটাকে আমি ক্রয় নামে লিপিবদ্ধ করব না। সাপ্লাইজ এটা আমার জন্য সম্পদ। সাপ্লাইজ এটা আমার জন্য একটা সম্পদ। এটা আমার জন্য একটা কি? সম্পদ। যেহেতু সাপ্লাইজ এটা আমার জন্য একটা সম্পদ, তাই এটাকে সম্পদ নামে লিখতে হবে। তাহলে সাপ্লাইজ ক্রয় করছি 10,000 টাকার। তাহলে আমরা এটাকে বসাবো কিভাবে? এই যে দেখো, এই যে সম্পদের ঘরে আমরা লিখবো সাপ্লাইজ। আচ্ছা, এই যে সাপ্লাইজ। আর এই সাপ্লাইজটা ক্রয় করতে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদের ঘর থেকে আমি মাইনাস করব। যেহেতু এটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে নাই, তাই মন্তব্যের ঘরে কোনো কিছু লিখতে হবে না। তাই মন্তব্যের ঘরে আমি কোনো কিছু লিখবো না। বলো তো বুঝতে পারছো কিনা? যোগ বিয়োগ তুমি লাস্টে করতে পারো, কোনো সমস্যা নাই, আমি তো বলেই দিলাম। ভাই আমি একসাথে কেন করি জানো? যেন ভুল না হয়। লাস্টে করলে ভুল হয়ে যায়, আর এই অঙ্কে একবার ভুল হয়ে গেলে দ্বিতীয়বার আর এটা মিলানো যায় না। এত বড় অঙ্ক। দেখো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ভাই তোমরা যোগ বিয়োগ লাস্টে কইরো, কোনো সমস্যা নাই। 30 তারিখ ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 6,000 টাকা। এটার মানে কি? সাপ্লাইজ এটা আমার জন্য সম্পদ, কিন্তু সাপ্লাইজের যেই অংশটা আমি ব্যবহার করব ওইটা আমার জন্য ব্যয় হয়ে যাবে। মনে রাখবা, সাপ্লাইজ এটা আমার জন্য সম্পদ। সাপ্লাইজ এটা আমার জন্য কি? সম্পদ।
সাপ্লাইজের যেই অংশটা আমি ব্যবহার করব ওই অংশটা আমার জন্য ব্যয় হবে। কি হবে? ব্যয়। তার মানে এই ৬০০০ টাকা কিন্তু আমার জন্য ব্যয় হয়ে গেছে। তাহলে এটা বসাবো কিভাবে? এই যে দেখো, এই যে যেহেতু সাপ্লাইজ এটা আমার জন্য ব্যয় হয়ে গেছে, তাই মালিকানা সত্ত্ব কমবে। আমি এই জায়গায় লিখব ব্যবহৃত সাপ্লাইজ। ব্যবহৃত সাপ্লাইজ। আর সাপ্লাইজের ঘর থেকে আমি এটা মাইনাস করব, কারণ সম্পদের পরিমাণও কিন্তু কমে গেছে। সম্পদের পরিমাণও কিন্তু কমে গেছে। ওকে, এবার আসো আমরা যোগ বিয়োগ করে রেজাল্টটা নিচে নামাই দিই। এই জায়গায় থাকবে সাপ্লাইজ আর ৪০০০ টাকা। শেষ। আর কোনো লেনদেন নাই, তাই আমরা এই জায়গায় একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এবার আমরা দুই পাশের রেজাল্টটা সমান করব। মন্তব্যের ঘরে ওই লেনদেনের কথাটাই লিখব যেই লেনদেনটা ই কে প্রভাবিত করবে। কাকে? ই কে প্রভাবিত করবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা যদি এই পাশে যোগ করি তাহলে আমাদের কত হবে বলো তো? এই যে ৩,২৪,০০০। বাস। এবার এই পাশের এই নিচে যেগুলো আছে এগুলো সব যোগ করো। যোগ করলে হবে ৩,২৪,০০০। দুই পাশ সমান হওয়া মানেই তোমার অঙ্কটা সঠিক, কারণ এটাই হচ্ছে এই যে এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। স্যার, দায়ের টাকাটা আমরা কি সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব থেকে কমাইতে পারবো না? না, দায়ের টাকা কেন আমরা মালিকানা সত্ত্ব থেকে কমাবো? দেখো তো বুঝতে পারছো কিনা, 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 দেখো তো বুঝতে পারছো কিনা। এবার আসো, জুলাই ১৫, ২৪, ২৮, ৩১ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাইতে বলছি। জাবেদা দাখিলা দেখাইতে বলছি। জাবেদা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার আসো, এটা ঢাকা বোর্ড ২৫-এর কোশ্চেন। এবার জাবেদার গড় কয়টা বলো? জাবেদার গড় কয়টা? ৫টা। এই এমসিকিউটাও মাঝে মধ্যে চলে আসে। জাবেদার গড় ৫টা, এটা ফিক্সড। জাবেদার গড় কয়টা? ৫টা। জাবেদার গড় সংখ্যা কিন্তু নির্ধারিত, রেওমিলের গড় সংখ্যা নির্ধারিত না। তাহলে প্রথমে হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা জি, মন্তব্যের ঘরে ওই লেনদেনের কথাটাই লিখবো যেটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অবশ্যই প্রতিষ্ঠানের নাম, সাল, তারপর লিখে নিবা জাবেদা। বলো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, সালটা লিখো ২০২৪। জুলাই ১৫ তারিখেরটা জাবেদা করতে বলছে। এই যে দেখো ১৫, ২ মাসের ভাড়া প্রদান করা হলো ১০,০০০ টাকা। ২ মাসের ভাড়া প্রদান করছি আমরা ১০,০০০ টাকা। তার মানে কি এটা কি অগ্রিম ভাড়া না? তাহলে এই যে দেখো অগ্রিম ভাড়া প্রদান করছি, তাহলে এটার জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এবার অগ্রিম ভাড়া দিতে যা আমাদের কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। এবার সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট।
এবার আসো, এটা করার পরে অবশ্যই তোমাকে এই জায়গায় ব্যাখ্যা দিতে হবে, মানে কারণ লিখতে হবে। কারণ কারণ অগ্রিম ভাড়া প্রদান। মনে রাখবা সবসময় যেটা প্রশ্ন সেটাই কিন্তু কারণ। অগ্রিম ভাড়া যেটা প্রশ্ন সেটাই কিন্তু কারণ। ঠিক আছে, তাহলে প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো তো? প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? এরপরে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো নিত্য মজুদ পদ্ধতির, অপেক্ষা করে সবাই। আচ্ছা, 24 তারিখ ব্যাংক হতে উত্তোলন করা হলো 15,000 টাকা। বলো তো এটার জাবেদা কি? ব্যাংক হতে উত্তোলন, এই জায়গায় অনেক শিক্ষার্থীরাই কিন্তু জাবেদাটা ভুল করে ফেলে। ব্যাংক হতে উত্তোলন, মনে রাখবা ব্যাংক থেকে টাকা দুইভাবে উত্তোলন করা যায়। ব্যাংক হতে টাকা দুইভাবে উত্তোলন করা যায়। একটা হচ্ছে মালিক তার নিজের জন্য উত্তোলন করে, আরেকটা হচ্ছে ব্যবসায়ের জন্য। কার জন্য? ব্যবসার জন্য। মালিক যদি ব্যাংক থেকে নিজের জন্য উত্তোলন করে তাহলে ওই প্রশ্নটাতে নিজ বা ব্যক্তিগত কথাটা বলা থাকবে। নিজ বা ব্যক্তিগত কথাটা যদি বলা না থাকে তাহলে তুমি ধরে নিবা যে মালিক এটা ব্যবসার জন্য করছে, তার নিজের জন্য করে নাই। টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করেছে শুধুমাত্র ব্যবসার জন্য। তাহলে এই জায়গায় তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই কিন্তু ভুলটা করে ফেলো। এই যে ব্যাংক হতে উত্তোলন করছে তোমরা ধরে নাও এটা মনে মালিক তার নিজের জন্য করছে। না, দেখো তো এটাতে কোথাও কি নিজ বা ব্যক্তিগত কথাটা বলা আছে? বলো না, এই জায়গায় কোথাও কিন্তু নিজ বা ব্যক্তিগত কথাটা বলা নাই। এই জায়গায় বলছে ব্যাংক হতে উত্তোলন করা হলো, শুধু ব্যাংক হতে উত্তোলন। তাহলে তুমি ধরে নিবা এটা মালিক তার নিজের জন্য করে নাই, এটা ব্যবসার জন্য করছে। যেহেতু মালিক তার নিজের জন্য করে নাই তাই ওইটাতে উত্তোলন শব্দটা ব্যবহার করা যাবে না। উত্তোলন শব্দটা ব্যবহার করা যাবে না। তোমরা পরীক্ষায় এই ভুলটা করতা, বলো তো? তাহলে এই জায়গায় আমরা কিভাবে করবে এটাকে? এই যে ব্যাংক থেকে আমরা টাকা তুলছি, তাহলে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট। ব্যাংকের টাকা কিন্তু কমে গেছে, তাই না? তাহলে আমরা এই জায়গায় লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। এবার কারণ দিয়ে দিবা, কারণ ব্যাংক হতে উত্তোলন করা হলো কয় টাকা? 15,000 টাকা। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। বলো বুঝতে পারছো কিনা? যদি মালিক তার নিজের জন্য উত্তোলন করত, যদি মালিক তার নিজের জন্য উত্তোলন করত তাহলে আমরা এই জায়গায় জাবেদা করতাম এইভাবে। এই যে দেখছো, এই যে মালিক নিজের জন্য করলে উত্তোলন কথাটা আসবে। এই যে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট, উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট, এই কথাটা মনে রাখবা। দেখছো, উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট। এটা কখন? যদি মালিক তার নিজের জন্য করে তাহলে, আর যদি মালিক তার নিজের জন্য না করে তাহলে আমরা এটা করবো না। বলো তো বুঝতে পারছো কিনা? ভাই বেসিক আগে পড়াইলে ভালো হইতো, বেসিক আগে পড়াইলে এখন তো আর সময় নেই বেসিক পড়ানোর। এখন তোমরা বেসিক ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে নিতে হবে। 28 তারিখ ব্যাংক ঋণের অর্ধেক টাকা পরিশোধ করা হলো। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম 40, তাহলে 40-এর অর্ধেক কত? 20। এই 20,000 টাকা আমরা পরিশোধ করেছি। ব্যাংক ঋণের অর্ধেক টাকা আমরা পরিশোধ করেছি। তাহলে এই যে দেখো এটার জাবেদাটা কি হবে? কার টাকা পরিশোধ করছি? ব্যাংক ঋণের টাকা পরিশোধ করছি। তার মানে আমার দায় হ্রাস পাইছে, এই জন্য এটা ডেবিট পাশে বসবে। এবার ব্যাংক ঋণের টাকা পরিশোধ করতে আমার ব্যাংকে আগে টাকা কি করতে হয়েছে? জমা দিতে হয়েছে। তার মানে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান ক্রেডিট। ওকে, সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। বলো তো বুঝতে পারছো কিনা? 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 একটু কমেন্টের মাধ্যমে জানাও। 31 মাসিক বেতন প্রদান করা হলো 10,000 টাকা। মাসিক বেতন প্রদান করা হলো 10,000 টাকা। একদমই সহজ, এটা পারে না এমন কোনো শিক্ষার্থী নাই।
বেতন প্রদান করছি, এটা আমাদের জন্য ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, কয় হাজার টাকা প্রদান করছি বেতন? 10,000 টাকা। ওকে ফাইন, এবার আমরা যোগ করে দিব। এবার টাকাগুলো যোগ করে নিচে নামাই দাও, ঠিক আছে? টাকাগুলো যোগ করে আমরা নিচে নামাই দেব, কেমন? আচ্ছা, তাহলে যোগ করে তুমি নিচে নামিয়ে দিবা রেজাল্ট। তাহলে বলো তো জাবেদাগুলো বুঝতে পারছো কিনা? জাবেদাগুলো বুঝতে পারছো কিনা বলো, একটু কমেন্ট করে আমাকে জানাও জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব। এই বেসিক অ্যাকাউন্টিং বইটা তোমরা চাইলে অর্ডার করতে পারো। মিশন হ্যাঁ প্লাস নামে আমাদের একটি কোর্স আছে হিসাব বিজ্ঞানের, এটাতে চাইলে তোমরা এনরোল করতে পারো। আলহামদুলিল্লাহ 200 শিক্ষার্থী অলরেডি জয়েন শুধু হিসাব বিজ্ঞানের জন্য। আর ফাইনাল রিভিশন যে কোর্সটা আছে আলহামদুলিল্লাহ 900+ শিক্ষার্থী আমাদের এই কোর্সটিতে অন্তর্ভুক্ত আছে। তোমরা যদি কেউ চাও এই কোর্সটি এনরোল করতে পারো। এবার আসো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দিনাজপুর বোর্ড 25। এই দিনাজপুর বোর্ড 25 প্রশ্নটা অনেকেই কিন্তু পারে না। দিনাজপুর বোর্ড 25 প্রশ্নটা অনেকেই পারে না, কারণ কি জানো? এটার টেবুলার ছকটা কিন্তু আমরা যেই পদ্ধতিতে এখন টেবুলার ছক করলাম এই অঙ্কটার, ওইটা না। এটার টেবুলার ছকটা হবে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে আমি বুঝাবো, তোমরা একটু ধৈর্য ধরো। এই টাইপের প্রশ্ন যদি আসে, জি 27-এর জন্য কোর্স আছে, গ্রুপের 4টা সাবজেক্টের, আমাদের পেজে যোগাযোগ করো। দিনাজপুর বোর্ড 25 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25 দেখো ক নাম্বার প্রশ্নটা বলছে মূলধনের পরিমাণ নির্ণয় করো জুলাইয়ের 1 তারিখে। কিন্তু এই জায়গায় দেখো জুন মাসের এন্ট্রি দেওয়া, আর এই এন্ট্রিগুলোতে লেখা আছে উদ্বৃত্ত। একটু আগে আমি বলছি উদ্বৃত্ত বলা থাকলে আমরা প্রারম্ভিক মূলধনটা ব্যবহার করব সূত্রের সাহায্যে। যদি উদ্বৃত্ত বলা থাকে তাহলে প্রারম্ভিক মূলধনটা বাহির করব সূত্রের সাহায্যে। এই জায়গায় 1 তারিখে মালিক যা দিছে সেটা আমরা যোগ করব না, এটার ক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধন বাহির করব হ্যাঁ সূত্রের সাহায্যে। তাহলে প্রারম্ভিক মূলধন বাইর করার কিন্তু একটা সূত্র আছে। এই যে দেখো প্রারম্ভিক মূলধন বাইর করার সূত্রটা কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো আমরা এইভাবে করি সূত্রের সাহায্যে, বক্সের মাধ্যমে। ওকে, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমরা বাইর করব প্রারম্ভিক মোট সম্পদ। এবার আসো প্রারম্ভিক সম্পদগুলো কি কি আছে একটু লক্ষ্য করো। প্রারম্ভিক সম্পদগুলো কি কি আছে? এই যে দেখো, নগদ 70,000 টাকা, মজুদ পণ্য 1,20,000 টাকা, প্রাপ্য হিসাব 60,000 টাকা, সাপ্লাইজ 5,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, একটা দায়। তার মানে আমরা লিখব নগদ 70,000, মজুদ পণ্য 1,20,000। নগদ 70,000, মজুদ পণ্য 1,20,000, প্রাপ্য হিসাব 60,000, সাপ্লাইজ এই যে দেখো সাপ্লাইজ এটাও দেওয়া আছে 5,000 টাকা। এবার সবগুলো যোগ করো, যোগ করলে কত হয় আমাকে একটু জানাও। এবার তার থেকে আমরা বাদ দিব দায়টা। প্রারম্ভিক মোট দায়, দায়ের এন্ট্রি মাত্র একটা আছে, সেটা হচ্ছে
প্রদেয় হিসাব কয় হাজার টাকা? 40,000 টাকা। এটা আমি বিয়োগ করব। সম্পদগুলো যোগ করলে কত হয় বলো? 2,15,000 টাকা। সম্পদগুলো যোগ করলে কত হয় সেটা বলো। সম্পদগুলো যোগ করলে কত হয়? এবার বিয়োগ করলে হবে 2,15,000 টাকা। এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। দেখছো, যেহেতু উদ্বৃত্ত দেওয়া আছে, যদি উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মূলধনটা আমরা বাহির করব সূত্রের সাহায্যে। এই জায়গায় যদি ঋণ থাকতো তাহলে ঋণের টাকা কিন্তু সম্পদের ঘরে আসতো না। যদি এইরকম ঋণ থাকতো, ঋণের টাকা কিন্তু আমি সম্পদের ঘরে আবার যোগ করতাম না। খবরদার, এটা তো উদ্বৃত্ত। উদ্বৃত্ত উদ্বৃত্ত থাকলে সম্পদ থেকে দায়টা আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। যদি ঋণ থাকতো, ঋণের টাকা কখনোই কিন্তু সম্পদের সাথে যোগ হইতো না। খবরদার, এটা উদ্বৃত্ত। এই জায়গায় বলে নাই যে ব্যবসা শুরু করছে। কথা কি বুঝাইতে পারছি? এটা কখনোই কিন্তু এই কাজটা তোমরা করতে পারবা না। বলো বুঝতে পারছো কিনা? বলো তো 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 বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে এইভাবে আমরা প্রারম্ভিক মূলধনটা বাহির করে নিব। এবার আসো, এবার খতে কি বলছে দেখো। এটা একটু ভালো করে সবাই বুঝো। খতে বলছে হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব মানে হচ্ছে টেবুলার শক। হিসাব সমীকরণের প্রভাব মানে হচ্ছে টেবুলার শক। হিসাব সমীকরণের প্রভাব মানে হচ্ছে টেবুলার শক। আচ্ছা, হিসাব সমীকরণের প্রভাব মানে হচ্ছে টেবুলার শক। স্যার মোট সম্পদ 3 লক্ষ টাকা হয়। তুমি যোগটা ঠিক করে করো, তাহলে ঠিক হয়ে যাবে। তুমি যোগটা ঠিক করে করো, হ্যাঁ, তাহলে হবে। বা এটাতে তো ঋণ নাই, তাহলে তোমরা ঋণ কোথায় থেকে পাইলা বলো? আচ্ছা, এবার দেখো এই অঙ্কটাতে আমরা ধারে বিক্রয় করছি 60,000 টাকা, আবার পাশে তার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 45,000 টাকা। এটার মানে হচ্ছে যেই পণ্যটা আমি 60,000 টাকা বিক্রি করছি, ওই পণ্যটার কিনা দাম ছিল, ব্যয় ছিল 45,000 টাকা। এই টাইপের প্রশ্ন যদি দেওয়া থাকে, এই টাইপের প্রশ্ন যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতি অনুসরণ করব না। আমরা নিত্য অবিরত মজুদ পদ্ধতিতে এই টেবুলার শকটা সমাধান করতে হবে। মনে রাখবা, মজুদ পণ্য সংরক্ষণ করার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে নিত্য অথবা অবিরত পদ্ধতি, আরেকটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। এই যে দেখো, তো আমরা কোন পদ্ধতিটাতে অঙ্কগুলো করি এতদিন? আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে অঙ্কগুলো করি। কালান্তিক। নিত্য মানে কি? নিত্য মানে যেই পদ্ধতিতে মজুদ পণ্যের পরিমাণ সংরক্ষণ করলে তার উদ্বৃত্ত যে কোনো সময় জানা যায়। নিত্য মানে প্রতিদিন, প্রতিদিনেরটা প্রতিদিন জানতে পারবো। আর কালান্তিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আমি জানতে পারবো আমার মজুদ পণ্যের পরিমাণ কতটুকু আছে। তো এই নিত্য অবিরত মজুদ পদ্ধতিটা বড় বড় প্রতিষ্ঠান এটাকে অনুসরণ করে এবং এটা বিজ্ঞানসম্মত অর্থাৎ আধুনিক। আর কালান্তিক মজুদ পদ্ধতিটা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান অনুসরণ করে, এটা বিজ্ঞান কি করে না? অনুসরণ করে না। অর্থাৎ এটা বিজ্ঞান অনুসরণ করে না। এক, নিত্য মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতি ভালো করে বুঝো। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিটা অনুসরণ করে। এই পদ্ধতিতে তুমি যদি মজুদ পণ্য হিসাব করো, তাহলে মজুদ পণ্যের পরিমাণটা যে কোনো সময় জানতে পারবা। প্রতিদিনেরটা প্রতিদিন, যে কোনো সময়।
কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে যদি তুমি সংরক্ষণ করো তাহলে তুমি প্রতিদিনেরটা প্রতিদিন জানতে পারবা না, একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে জানতে পারবা যে তোমার মজুদ পণ্যের পরিমাণ কত টাকা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে তাকে ক্রয় নামে লিপিবদ্ধ করতে পারবো না, তাকে লিপিবদ্ধ করতে হবে মজুদ পণ্য নামে। কি নামে? মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করতে হবে। শুধু কি ক্রয় না, ক্রয়ের যত বংশ আছে সব, যেমন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এই যে এই জিনিসগুলোকে আমরা কি নামে লিপিবদ্ধ করব? মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করব। তার মানে আমি কথাটা কি বুঝাইতে চাইলাম, যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে তুমি যদি পণ্য ক্রয় করো তাহলে এটাকে ক্রয় নামে লিপিবদ্ধ করতে পারবে না, তোমাকে কি নামে লিপিবদ্ধ করতে হবে? মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ এটাকে সম্পদ হিসাবে দেখাইতে হবে, সম্পদ হিসাবে। আর তুমি যদি কালান্তিক মজুদ পদ্ধতি অনুসরণ করো তাহলে পণ্য ক্রয় করলে তুমি ক্রয় নামে লিপিবদ্ধ করবা। কি নামে? ক্রয় নামে লিপিবদ্ধ করবা, যেটা আমরা অনুসরণ করি। তার মানে আমরা যেই হিসাব বিজ্ঞানটা করি, যে মজুদ পণ্য সংরক্ষণ, সেটা কিন্তু আমরা এই পদ্ধতির মাধ্যমে করে থাকি, কারণ আমরা এক মালিকানা ব্যবসার হিসাব বিজ্ঞান করি, তাই না? ছোট ছোট প্রতিষ্ঠানের হিসাব করি আমরা। এখন বলো বুঝতে পারছো কিনা? তাহলে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। তাহলে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে আমরা ক্রয় নামে লিখবো না, কি নামে লিখবো? মজুদ পণ্য নামে লিখবো। কি নামে লিখবো বলো তো? মজুদ পণ্য নামে লিখবো। তাহলে বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে এটার জাবেদাটা কি হবে বলো? পণ্য ক্রয় 10,000 টাকা, এটার জাবেদা করো নিত্য মজুদ পদ্ধতিতে, এটার জাবেদা কি হবে বলো? তাহলে এটার জাবেদা হবে এই যে দেখো, মজুদ পণ্য ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি এটা কালান্তিক মজুদ পদ্ধতি অনুসরণ করতাম আমরা তাহলে এটার জাবেদা হইতো এই যে দেখো, যেটা আমরা সাধারণত হিসাব করি, এই যে ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে দেখছো এই ক্রয়টাকে কিন্তু আমরা নিত্য মজুদ পদ্ধতির ক্ষেত্রে ক্রয় নামে লিপিবদ্ধ না করে আমরা সম্পদ নামেই কিন্তু লিপিবদ্ধ করছি, যে মজুদ পণ্য নামে। কি নামে লিপিবদ্ধ করছি আমরা? মজুদ পণ্য নামে আমরা লিপিবদ্ধ করছি। কি নামে লিপিবদ্ধ করছি বলতো? মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করছি। তাহলে এই টাইপের প্রশ্ন যদি কখনো তুমি দেখো, তাহলে এটাকে কিন্তু নিত্য মজুদ পদ্ধতির মাধ্যমে টেবুলার ছকটা করতে হবে। এই যে দেখছো, ধারে বিক্রি করছি 60,000 টাকা, এই টাকার সাথে আমার বিক্রিত পণ্যের ব্যয়ও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ যেই পণ্যটা আমি 60,000 টাকা বিক্রি করছি ওই পণ্যটার কিনা দাম হচ্ছে 45,000 টাকা। ওকে, তাহলে আসো আমরা এখন এটার টেবুলার ছকটা সমাধান করব। দেখো এইটার টেবুলার ছকটা আমরা কিভাবে করব। প্রথমে তারিখ, তারপর উদ্বৃত্ত, এই পাশে হবে কি? মন্তব্য। এবার আমরা সম্পদের জন্য একটা ঘর রাখবো, ঠিক আছে? ওকে, দায় কখনো দুইটার বেশি থাকবে না, তুমি দায়ের জন্য দুইটা রাখতে পারো, এটাই সবচেয়ে বেশি। এবার সম্পদ, এই জায়গায় কিন্তু অনেকগুলো সম্পদ। খেয়াল করো প্লিজ, তারিখ, উদ্বৃত্ত, এ মানে
সম্পদ। আচ্ছা, প্রথমে কিন্তু অনেকগুলো সম্পদ ছিল, নগদ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, সাপ্লাইস। আচ্ছা, এই চারটা ছিল। এল মানে দায়, শুরুতে একটা দায় ছিল, প্রদেয় হিসাব। আর ও ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান চারটা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আর এই পাশে আমি লিখবো কি, মন্তব্য। কি লিখবো? মন্তব্য। না, বিক্রয়কে বিক্রয় নামে লিখবো, বিক্রয়কে মজুদ পণ্য নামে লেখা যাবে না খালেদ। বিক্রয়কে বিক্রয় নামে লিখবো আমরা, বিক্রয়কে আমরা কি নামে লিখবো? বিক্রয় নামে কিন্তু লিখবো। এবার আসো 2024 জুলাই 1 তারিখে ওই যেই উদ্বৃত্তগুলো ছিল, ওই উদ্বৃত্তগুলো ছিল জুনের। এখন আমরা অঙ্ক করতেছি জুলাই, তার মানে ওই 30-এর এন্ট্রিগুলো এখন জুলাইয়ের 1 তারিখে ব্যবহার হবে। তাহলে দেখো, আমরা জুলাইয়ের 1 তারিখ ধরে অঙ্কটা শুরু করি। ঠিক আছে? নগদ 70,000 টাকা। মজুদ পণ্য কত দেখো, মজুদ পণ্য এই যে 1,20,000। তাহলে মজুদ পণ্য এটা সম্পদ, 1,20,000। প্রাপ্য হিসাব 60,000, সাপ্লাইস 5,000, আর দায় ছিল কত? 40,000। তাহলে মূলধন আমরা বাইর করছি কিভাবে? সম্পদ থেকে দায় বিয়োগ করছি, বিয়োগ করার পর যেটা আসছে সেটাই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন, 2,15,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো প্রারম্ভিক মূলধন। দেখো তো বুঝতে পারছো কিনা? এবার শেষ করার পর আমি একটা দাগ দিয়ে দিব, এইভাবে শেষ করার পর আমি একটা দাগ দিব। দাগ দেওয়ার পর উপরের রেজাল্টটা আমি নিচে নামাই দিব। এটাকে বলা হয় উদ্বৃত্ত। তোমরা চাইলে যোগ বিয়োগ সবার লাস্টে করতে পারো, সমস্যা নাই। আমি এইভাবে করি কারণ যেন ভুল না হয়। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা ভাই। কখন এটা নিত্য হবে এটা তো বুঝাই যাচ্ছে। এই যে ধারে বিক্রয়, এই জায়গায় প্রথমে কি মজুদ পণ্য দেওয়া আছে না? এই যে এই জায়গায় প্রথমে মজুদ পণ্য দেওয়া আছে না? এই যে দেখো, তার মানে মজুদ পণ্য এই জায়গায় সম্পদ নামে ধরতে হবে, এবং আমরা যে পণ্য বিক্রয় করছি তার সাথে তার ব্যয়টা দেওয়া আছে। এই যে দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাইনটা দেখে তুমি চিনতে পারবা। এই যে দাঁড়ে বিক্রয় 60,000 টাকা এবং বিকৃত পণ্যের ব্যয় 45,000 টাকা, এই লাইনটা যদি থাকে তাহলেই তুমি ধরে নিবা ওই অঙ্কটার ক্ষেত্রে আমরা নিত্য অবিরত মজুদ পদ্ধতিটা অনুসরণ করব। নিত্য অবিরত মজুদ পদ্ধতিটা অনুসরণ করব। বুঝতে পারছো? এবার আসো, এই এন্ট্রিটা তুমি কিভাবে বসাবা? এই যে দেখো, ধারে বিক্রয় 60,000 টাকা, বিকৃত পণ্যের ব্যয় 45,000 টাকা। একদমই সহজ। আমরা ধারে বিক্রি করছি 60,000 টাকা, যেই পণ্যটার কিনা দাম ছিল 45,000 টাকা। তাহলে বলো তো আমার প্রফিট হয়েছে কয় টাকা? এই যে দেখছো, আমার প্রফিট হয়েছে 15,000 টাকা। 15,000 টাকা কিন্তু আমার আয় হয়েছে, কারণ আমি বিক্রি করছি 60,000, এই পণ্যটার কিনা দাম ছিল 45,000 ব্যয়, তার মানে আমি 45 বাদ দিই 60,000 টাকা। তাহলে আমার মুনাফা কয় টাকা? আমার মুনাফা কিন্তু 60,000 টাকা। মুনাফা কয় টাকা? 60,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? প্লিজ একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এটা বসাবো কিভাবে? আবার 1 তারিখে যে ধারে বিক্রয় করছি আমি 60,000 টাকা, তাহলে ধারে বিক্রয় করছি তো এই যে দেনাদারের পরিমাণ বাড়বে, এই যে দেনাদারে ঘরে বসাবো। বিক্রি করার পর যেই 60,000 টাকা আমি বিক্রি করছি, ওই পণ্যটার কিনা দাম 45, তার মানে আমার গুদাম থেকে আমার পণ্যের পরিমাণ কমে গেছে 45। দেখছো, মজুদ পণ্যের পরিমাণ কমে গেছে 45, তাই মজুদের ঘর থেকে এটা মাইনাস করবা। আর এই পণ্যগুলো বিক্রি করে আমাদের লাভ হয়েছে মাত্র 15,000 টাকা, তাই আমরা আয়ের ঘরে 15,000 টাকা লিখবো। এই যে দেখছো, এই যে লাভ হয়েছে 15,000 টাকা। তো আমরা আগে কি করতাম?
আগে কিন্তু আমরা লিখতাম পণ্য বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, টোটাল টাকাটা আয়ের ঘরে লিখে ফেলতাম। কিন্তু না, এটার ক্ষেত্রে তুমি টোটাল টাকাটা আয়ের ঘরে লিখতে পারবা না। তুমি যত টাকা বিক্রি করছো ওই টাকা থেকে তোমার বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেইটা তোমাকে লিখতে হবে আয়ের ঘরে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এবার বলো 1,20,000 থেকে 45,000 বিয়োগ করলে কত থাকবে? দ্রুত বলো। 75,000 নাকি? 75 না 85? একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। আচ্ছা, এবার এই জায়গায় হবে 1,20,000, এই জায়গায় হবে 40, এই জায়গায় হবে 2,30,000। দেখো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। এরপরে আসো, কর্মচারীদের 3 মাসের অগ্রিম বেতন প্রদান 15,000 টাকা। আমরা 3 মাসের অগ্রিম বেতন প্রদান করছি। অগ্রিম বেতন এটা আমার জন্য সম্পদ। অগ্রিম বেতন 15,000 টাকা। আর এই অগ্রিম বেতন দিতে গিয়া আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে কিন্তু, তাই আমরা নগদের ঘর থেকে ওটাকে কি করব? মাইনাস করব। এবার আসো রেজাল্ট নামাবো। তাহলে এই জায়গায় হবে কত? 55,000, 75,000, 1,20,000, 5,000, 15,000, 40,000, 2,30,000। ক্লিয়ার? বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এরপরে আসো, এটা তুমি কিভাবে বসাবা? এটাও কিন্তু একটা কঠিন প্রশ্ন। এই যে দেনাদারের নিকট হতে 3% বার্তা মঞ্জুর সাপেক্ষে নগদে আদায় 87,300 টাকা। তার মানে এই যে 87,300 টাকা আমি দেনাদারের কাছ থেকে আদায় করছি 3% বার্তা মঞ্জুর সাপেক্ষে, তার মানে বার্তার টাকাটা কিন্তু এই টাকার ভিতরে নাই। তাহলে বার্তার টাকা কত? এটা তুমি কিভাবে বাইর করবা? এই যে দেখো, এই যে বার্তার টাকাটা কিভাবে বাইর করবা? 87,300। এটাকে আমরা কিভাবে বার্তাটা বাইর করবো? এই যে 3 দিয়া গুণ দিব, গুণ দেওয়ার পরে 97 দ্বারা ভাগ করব। কেন? এই যে 3% বলছে না, পার্সেন্ট মানে 100, অর্থাৎ 100 টাকা থেকে বার্তা বাদ দেওয়া আছে 3 টাকা, তাহলে থাকবে কত? 97। তার মানে আমি 97 দেওয়া ভাগ দিব। তার মানে এই মূল টাকার ভিতরে বার্তার টাকাটা কিন্তু নাই। এই যে দেখছো, এটা একটা মূল টাকা। এই যে 87,300, এই মূল টাকাটার ভিতরে এই 3% বার্তার টাকাটা অন্তর্ভুক্ত নাই। বার্তার টাকাটা তোমাকে আলাদা বাহির করে নিতে হবে। তাহলে বলো তো বার্তা কত আসে? বলো তো বার্তা কত আসে? বলো তো বার্তা কত আসে? একটু দ্রুত আমাকে জানাও। বলো তো বার্তা কত আসে? বলো তো বার্তা কত আসে? একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাও। বার্তা কত আসে আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। 2,700। তার মানে বার্তার টাকা হচ্ছে 2,700 টাকা। তাহলে দেনাদারের সাথে আমার লেনদেন ছিল কত টাকা? দেনাদারের সাথে আমার লেনদেন ছিল টোটাল 90,000 টাকা। দেখছো, দেনাদারের সাথে তাহলে আমার লেনদেন ছিল কত? টোটাল 90,000 টাকা। এর ভিতরে আমি দেনাদারের কাছ থেকে পেয়ে গেছি 87,300 টাকা নগদ, আর দেনাদারকে আমি ছাড় দিছি কত? 2,700 টাকা। তো ওই ছাড়টা এই জায়গায় সরাসরি বলা ছিল না, এই জন্য। আচ্ছা স্যার, 1 নম্বর এন্ট্রিটা আরেকবার বুঝাবেন। 1 নম্বর এন্ট্রিটা তো আমি বুঝাই ফেলছি, এখন আমি আবার পিছনে ব্যাক করব, সবার লাস্টে একটু অপেক্ষা করতে হবে। তাহলে দেখো কিভাবে বাইর করছি। এই যে
87,300। এটাকে আমি গুণ দিব কত দ্বারা? 3 দ্বারা। ভাগ করব কত দ্বারা? 97 দ্বারা। যদি 2% বাদটা বাদ বলতো তাহলে আমি 2 দিয়ে গুণ দিতাম, 98 দিয়ে ভাগ দিতাম। যদি 5% হইতো 5 দিয়ে গুণ দিতাম, 95 দিয়ে ভাগ দিতাম। যদি 10% হইতো 10 দিয়ে গুণ দিতাম, 90 দ্বারা ভাগ করতাম। বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে এটা আমি বসাবো কিভাবে দেখো। আচ্ছা, আমি দেনাদারের কাছ থেকে নগদে যেটা পাইছি সেটা আমি নগদের ঘরে বসাবো। ভালো কথা। এবার দেনাদারের সাথে আমার লেনদেন নিষ্পত্তি হয়েছে কিন্তু 90,000 টাকা, তাহলে আমি দেনাদারের ঘরে 90,000 টাকাই কিন্তু কমাবো। আর আমি দেনাদারকে ছাড় দিছি কয় টাকা? 2,700 টাকা না? এটা আমার জন্য কি? প্রদত্ত বার্তা। যেহেতু আমি দেনাদারকে ছাড় দিছি, এটা আমার জন্য প্রদত্ত বার্তা। আমি বার্তার ঘরে এই জায়গায় লিখবো। প্রদত্ত বার্তা লিখার পরে এটা যেহেতু ব্যয়, মালিকানা সত্ত্বের ঘরে আমি কি করব? মাইনাস করব। মালিকানা সত্ত্বের ঘরে আমি মাইনাস করবো। এটার জাবেদা কি হইতো? এই যে দেখো, এটার জাবেদাটা হইতো এইভাবে। এই যে আমরা দেনাদারের কাছ থেকে নগদ টাকা পেয়েছি, আমাদের কাছে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট 87,300 টাকা। এবার আমরা তাদেরকে দেনাদারকে বার্তা দিছি, প্রদত্ত বার্তা ডেবিট 2,700। দেনাদারের সাথে আমার লেনদেন নিষ্পত্তি হয়েছে, দেনাদারের পরিমাণ কমে গেছে, তাহলে দেনাদার ক্রেডিট 90,000 টাকা। কয় হাজার টাকা? 90,000 টাকা। এই হচ্ছে তার জাবেদা। এবার তুমি বসাও, এই যে তুমি নগদ টাকা পাইছো, নগদের ঘরে যেটা পাইছো সেই টাকাটা দেনাদারের সাথে তোমার লেনদেন নিষ্পত্তি হয়েছে 90,000, দেনাদারের পরিমাণ কমে গেছে 90,000, তাই দেনাদারের ঘর থেকে 90,000 মাইনাস করো। আর তুমি দেনাদারকে ছাড় দিছো 2,700 টাকা, এটা প্রদত্ত বার্তা, এটা ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে, এই জন্য মালিকানা সত্ত্বের ঘর থেকে তুমি কমাই দিবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করলে কত হয় বলো? এই জায়গায় থাকবে 30,000, এই জায়গায় থাকবে 75,000, আর এই জায়গায় হবে 1,42,300। 1,42,300। এই জায়গায় থাকবে 40,000। এই জায়গায় কত হবে একটু বলো তো? 2,27,300। দেখো তো হয়েছে কিনা? 2,27,300। 2,27,300 দেখো তো। এবার আসো, লাস্ট আরেকটা এন্ট্রি আছে, দেখো কি বলছে। 1 মাসের অগ্রিম বেতন সমন্বয় করো। তার মানে আমরা যে 3 মাসের বেতন দিয়েছিলাম 15,000 টাকা, এর ভিতরে 1 মাসেরটা সমন্বয় করতে বলছে। সমন্বয় মানে 1 মাসের বেতন আমার জন্য ব্যয় হয়ে যাবে। তাহলে 1 মাসের বেতন কয় টাকা দিছিলাম? তো 3 মাসের জন্য 15,000, তাহলে 1 মাসের জন্য পরে কয় হাজার টাকা? 5,000 টাকা। এই 5,000 টাকা এখন আমার জন্য ব্যয় হবে। কি হবে? ব্যয়। দেখছো, আমি দিছিলাম 15,000 টাকা। কয় হাজার টাকা? 15,000 টাকা। তাহলে এবার আসো আমরা কিভাবে বসাবো এটা। এই যে দেখো, বেতন এটা আমার জন্য ব্যয় হয়ে গেছে 5,000, তাই এটাকে আমি মালিকানা সত্ত্বের ঘরে কমাবো, যেহেতু ব্যয়। আর অগ্রিম বেতন থেকে আমি কমাবো, কারণ অগ্রিম বেতন কমে গেছে, এই যে সম্পদ কমে গেছে। দেখো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে, মোটামুটি সব শেষ, আর কোনো লেনদেন নাই, তাই আমরা এবার যোগ বিয়োগ করবো। আচ্ছা, এই জায়গায় হবে 1,42,300, এটা 75,000, এটা 30,000, এই জায়গায় 5,000, এই জায়গায় 10,000, এই জায়গায় 40,000, এই জায়গায় হচ্ছে 2,22,300। শেষ। এবার লাস্টে তুমি যোগ বিয়োগ করে দাও, তাহলে 2,62,300। 2,62,300। 2,62,300। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা বলো ভাই? 1 নাম্বার এন্ট্রিটা কি বলছে? 1 নাম্বার বলছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, নগদের ঘরে লিখবো
তারপরে মজুদ পণ্য ছিল, মজুদ পণ্যের ঘরে বসাবো, প্রাপ্য হিসাবটা প্রাপ্য হিসাবের ঘরে বসাবো, সাপ্লাইজটা সাপ্লাইজের ঘরে বসাবো, আর দায় এটা দায়ের ঘরে প্রদেয় হিসাব বসাবো। তারপরে সম্পদ থেকে দায় বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে সেটা মালিকানা সত্ত্বের ঘরে বসবে, যেটা থাকবে সেটা মালিকানা সত্ত্বের ঘরে বসবে। বলো তো বুঝতে পারছো কিনা, 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 বলো তো বুঝতে পারছো কিনা। স্যার প্লিজ বাট্টার এন্ট্রিটা আরেকবার বুঝান। ভাই বুঝালাম তো, এই যে বাট্টাটা কিভাবে বাইর করছি ভাই, আর কয়বার বুঝাবো। দেখো বাট্টার টাকাটা আমি বাইর করছি কিভাবে, যে দেখো আমি দেনাদারের কাছ থেকে 3% বাট্টা বাদ দেওয়ার পরে এই টাকাটা পাইছি, তার মানে এই টাকাটার ভিতরে বাট্টার টাকাটা নাই। তাহলে বাট্টার টাকাটা আমি কিভাবে বাইর করব, এটা কিন্তু আমি 3 দিয়ে গুণ দিব আর 97 দ্বারা ভাগ করব। কিভাবে, ওই যে 100 থেকে 3 আমি বিয়োগ করছি, বিয়োগ করার পর আমার আছে কত 97, তাই 97 দ্বারা আমি ভাগ করব। তাহলে আমার বাট্টা আসবে কত 2700 টাকা, অর্থাৎ আমি দেনাদারকে 2700 টাকা ছাড় দিয়েছি। ওকে, আচ্ছা আরেকটা, এই 1 তারিখেরটা, এই যে দেখো ধারে বিক্রয় 60,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 45,000 টাকা, অর্থাৎ আমি ধারে বিক্রি করছি 60,000 টাকা একজনের কাছে। তো আমি যে 60,000 টাকা যে বিক্রি করছি, এই পণ্যটার পিছনে তো আমার একটা খরচ আছে, ব্যয় আছে না, ওই ব্যয়টা কয় টাকা 45,000 টাকা। তাহলে 60,000 থেকে তুমি আবার 45,000 মনে মনে বিয়োগ করো, বিয়োগ করলে তোমার প্রফিট কয় টাকা 15,000 টাকা না, তার মানে এই জায়গায় লাভ হয়েছে মাত্র 15,000 টাকা। তাহলে এটা আমরা বসাবো কিভাবে, এই যে দেখো আমরা ধারে বিক্রি করছি 60,000 টাকা, তাই দেনাদারের ঘরে বসবে, এই দেনাদারের ঘরে বসবে 60,000, এই যে দেখছো 60,000 বসছে। এবার আমি 60,000 টাকার পণ্য যেটা বিক্রি করছি, আমি 60,000 টাকার পণ্য যেটা বিক্রি করছি, এটার কিনা দাম মানে ব্যয় ছিল 45,000 টাকা, তার মানে আমার মজুদ পণ্যের পরিমাণ কিন্তু কমে গেছে। আমি যদি কারো কাছে বিক্রি করি, বিক্রি করলে কি আমার যতটুকু পণ্য মজুদ ছিল ওই মজুদ পণ্যের পরিমাণ কি কমে যাবে না, তাহলে মজুদ পণ্যের পরিমাণ কমছে 45,000 টাকা। এবার 60 থেকে 45 বিয়োগ করলে আমার লাভ কয় টাকা 15,000 টাকা। তাহলে লাভ কার ঘরে বসবে, আয়ের ঘরে বসবে। তাই এই যে দেখো আয়ের ঘরে আমি 15,000 টাকা লিখছি। আরেকজন ভদ্রলোক বলছে 15 নাম্বারটা, আরে ভাই 15 নাম্বারটা না বুঝলে তুমি কি অঙ্ক করবা বলো, 15 নাম্বারটা যদি তুমি নাই বোঝো তাহলে তুমি কিভাবে পরীক্ষা দেবা। এটা তো বারবার বুঝাইলাম, দেনাদারের নিকট হতে 3% বাট্টা মঞ্জুর করে আমি পাইছি 87,300 টাকা, এটা মাত্রই বুঝাইছি। আর কতবার বুঝাবো একটা জিনিস বলো, বইটা একটু ধরো, পড়াশোনা একটু করো, পড়াশোনা না করলে তো আল্লাহর ওয়াস্তে সব যাবে জলে। এবার বল দেখছো, এবার বলছে দিদারুল আলম ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও, এটা একটা জিনিস। আবার আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, তাহলে কিভাবে করব, এই যে দেখো প্রারম্ভিক জাবেদা মানে কি জানো, এই জায়গায় 1 তারিখে যেই লেনদেনগুলো আছে না, এই জায়গায় এই যে এগুলো, এই লেনদেনগুলোর জন্য যে জাবেদাটা আমরা করব এটাই কিন্তু প্রারম্ভিক জাবেদা। কি জাবেদা বলো, প্রারম্ভিক জাবেদা। কি জাবেদা বলো, প্রারম্ভিক জাবেদা। এই যে এই জায়গায় 1 তারিখে যেই লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলোর জন্য আমি যেই জাবেদাটা করব এটাই প্রারম্ভিক জাবেদা। এই যে দেখো জাস্ট জাবেদার মতন করে একটা ঘর আঁকবা, এই যে দেখো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা লিখে নিবা। 1 তারিখ দিয়ে এই যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপরে আর কি ছিল, মজুদ পণ্য ছিল, মজুদ পণ্য হিসাব ডেবিট। তারপরে আর কি ছিল, প্রাপ্য হিসাব ডেবিট। তারপরে আর কি ছিল, সাপ্লাইস, এটাও তো সম্পদ, সাপ্লাইস ডেবিট। প্রদেয় হিসাব ছিল, এটাকে বলে প্রারম্ভিক জাবেদা। প্রদেয় হিসাব এটা আমার জন্য দায়, তাই ক্রেডিট। এবার সম্পদগুলো থেকে দায়টা বাদ দিলে কি দাঁড়াবে, মূলধন, তাহলে মূলধন হবে ক্রেডিট। দেখছো মূলধনটা কিভাবে ব্যয় করছি, সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে মূলধন, মূলধন ক্রেডিট পাশে বসবে। তাহলে নগদ 70,000 টাকা,
মজুদ পণ্য 1,20,000 টাকা, প্রাপ্য হিসাব 60,000 টাকা, সাপ্লাইস 5,000 টাকা, আর প্রদেয় হিসাব 40,000 টাকা, মূলধন হচ্ছে 2,15,000 টাকা। কিভাবে বাইর করছি মূলধনটা? ওই যে সম্পদ থেকে দায় বিয়োগ করার পর যেটা আছে সেটাই হচ্ছে আমার মূলধন। সম্পদ থেকে দায় বিয়োগ করার পর যেটা আছে সেটাই হচ্ছে আমার জন্য কি মূলধন। এবার এই অঙ্কে আরেকটা জিনিস বাইর করতে বলছে, আয় বিবরণী করতে বলছে। আয় বিবরণী, দেখো আয় বিবরণীটা আমরা কিভাবে করবো? এটা এই টাইপের অঙ্ক ফ্রিতে সমাধান কেউ করবে না, বুঝছো? এই অঙ্কগুলো ফ্রিতে কেউ সমাধান করবে না। দেখো কোনো জায়গায় এই অঙ্কগুলো ফ্রিতে সমাধান করবে না রে বাবা, তুমি একটু বুঝো। আচ্ছা আমরা করাই দিচ্ছি বিবরণ টাকা টাকা। তাহলে আমরা এখন কি বিবরণী করব? আয় বিবরণী। আয় বিবরণী। এবার আয় বিবরণীর ভিতরে প্রথমে আমরা লিখব পণ্য বিক্রয়। ওই যে পণ্য বিক্রয় করছি দেখছো, এটাই কিন্তু আমাদের জন্য আয়। কয় টাকা? 60,000 টাকা। মনে আছে? ওই যে 1 তারিখে পণ্য বিক্রি করছো, এটাই তোমার জন্য এই যায়, এই যে 60,000 টাকা দেখছো। এবার এই বিক্রয় থেকে তুমি বাদ দিবা বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কয় হাজার? 45,000 টাকা। তাহলে তোমার মোট মুনাফা 15,000 টাকা। মোট মুনাফা কয় হাজার? 15,000। ওকে ফাইন, আমরা মোট মুনাফা পেয়ে গেছি 15,000 টাকা। এবার এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। কি বাদ দিব? পরিচালন ব্যয়। এবার এই অঙ্কে পরিচালন ব্যয় আছে কিনা তুমি একটু খুঁজে বাহির করো। আছে, দেখো এই অঙ্কে পরিচালন ব্যয় আছে কিনা তুমি একটু খুঁজে বাহির করো। কোনগুলো পরিচালন ব্যয় তুমি বুঝবা কিভাবে? এই যে দেখো আমি বুঝাই দিচ্ছি। এই যে দেখো কর্মচারীর 3 মাসের অগ্রিম বেতন প্রদান, এটাকে তুমি পরিচালন ব্যয় ধরো না। বেতন ব্যয় ঠিক আছে, কিন্তু এটা অগ্রিম বেতন, এই টাকাটা ব্যয় না, এটা সম্পদ, এটা ব্যয় না। ব্যয় কোনটা হবে? ওই যে দেনাদারকে তুমি 3% বাট্টা মঞ্জুর করছো, এই যে 2700 টাকা, এইটা তোমার জন্য ব্যয়। দেখছো প্রদত্ত বাট্টা, এই যে প্রদত্ত বাট্টা কয় টাকা? 2,700 টাকা। এরপরে আরেকটা ব্যয় আছে, বলো তো কোনটা? ওই যে 1 মাসের বেতন সমন্বয় করতে হবে, সেটা তোমার জন্য ব্যয়। তুমি তো দিছিলা 15,000 টাকা, এটা 3 মাসের। তো 1 মাসের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, এখন তো আর এটা 3 মাস নাই, এখন কিন্তু 2 মাস সম্পদ আর 1 মাসের টাকাটা ব্যয় হয়ে গেছে। তাই 1 মাসের টাকাটা তোমার ব্যয় হিসাবে পরিচালন ব্যয়ের ভিতরে তুমি লিখবে। এই যে দেখছো এই জায়গায় লিখবা বেতন, শুধু 1 মাসের টাকা, এই যে 5,000 এইটা আসবে। তাহলে টোটাল 7,700। এবার 15,000 থেকে 7,700 বিয়োগ করলে আর কত থাকবে বলো? কত থাকবে একটু দ্রুত বলো। 7,300। এই হচ্ছে আমার নিট মুনাফা। বলো তো নিট মুনাফাটা বুঝতে পারছো কিনা? নিট মুনাফাটা বুঝতে পারছো কিনা বলো তো? নিট মুনাফাটা বুঝতে পারছো কিনা বলো তো? নিট মুনাফাটা বুঝতে পারছো কিনা বলো? তো আজকে আমরা যে 2টা প্রশ্ন সমাধান করলাম, তুমি বাসায় যদি চেষ্টা করো তুমিও পারবা। তুমি একটু এইচডব্লিউ করো, এর পরের ক্লাসে আমি লাগলে আরো 2টা প্রশ্ন আমি সমাধান করে দিব তোমাদেরকে। তুমি এইচডব্লিউ করো 3টা প্রশ্ন প্লিজ। তুমি 3টা বোর্ড প্রশ্ন এইচডব্লিউ করে যেই গ্রুপটাতে ক্লাস করতেছো এই গ্রুপে সবাই জমা দিবা। রাজি আছো? রাজি আছো বলো। এখন একটু কথা বলো আমার সাথে, বলো প্রশ্নটা কি বুঝতে পারছো? চেষ্টা করো, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবা নিজেকে পরিবর্তন করতে। তুমি যদি চেষ্টা না করো, আমি যতবারই করাই না কেন লাভ নাই, তোমার চেষ্টা থাকতে হবে। তোমার চেষ্টা যদি থাকে ইনশাল্লাহ তুমি রেজাল্ট ভালো করতে পারবা। আর তোমার চেষ্টা যদি না থাকে, আমি যত বেশি করাই না কেন কোনো লাভ হবে না। তো আমি এইচডব্লিউ দিব, তোমরা একটু এইচডব্লিউটা করতে হবে। বলো এইচডব্লিউ গুলো কে কে করবা প্লিজ? এইচডব্লিউ গুলো কইরো, এইচডব্লিউ গুলো কইরো। এইচডব্লিউ গুলো করলে তোমার জন্য সুবিধা হবে, আমার জন্য না কিন্তু।
লাগলে আরো একবার। হ্যাঁ, যে কোনো বোর্ড কোশ্চেন। যে কোনো 3টা বোর্ড কোশ্চেন করে তুমি এই গ্রুপে জমা দিও, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ধাপে ধাপে অধ্যায়গুলো কমপ্লিট করে দিব তোমাদেরকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। তোমরা যারা কোর্স এনরোল করতে চাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজে যোগাযোগ করো। এফআরবি এবং মিশন এ প্লাস দুইটাই আছে। এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন